উত্তর চব্বিশ পরগনা জেলার একেবারে শেষ প্রান্তে সন্দেশখালী ২ নং ব্লকে সুন্দরবনের প্রায় দোরগোড়ায় একটি দ্বীপে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছেন। স্বাধীনতার আগে ১৯৪১ সালে স্থাপিত হওয়া স্কুল আতাপুর কেনারাম হাই স্কুল। সেই স্কুলের বর্তমান টিচার ইনচার্জ সৌমেন রায় মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব এই দ্বীপ অঞ্চলের শিক্ষার্থীদের বর্তমান অবস্থা, কি কি অসুবিধার মধ্যে দিয়ে তাদের এগোতে হচ্ছে। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, ভালো। প্রথমে জানতে চাইব, আপনি কত বছর শিক্ষকতা করছেন? আমি এই আতাপুর কেনারাম হাই স্কুলে 2001 সালের 16 এপ্রিল জয়েন করেছিলাম। সেই অর্থে 22 বছর অতিক্রান্ত, আমার 23 বছর চলছে আর কি। এই দ্বীপাঞ্চলে স্কুল পড়ুয়াদের সুযোগ সুবিধার দিক থেকে কোনো ঘাটতি আপনার চোখে পড়ে কি? অবশ্যই প্রচুর ঘাটতি, পরিকাঠামোগত ঘাটতি তো আছেই। তারপর যেটা সবথেকে বড় ঘাটতি, উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে অধিকাংশ টিচার এখান থেকে শহরমুখী হয়ে যাচ্ছে। যেমন আমাদের বিদ্যালয়েই মোট পোস্ট হচ্ছে 16টা হচ্ছে নর্মাল সেকশন, 13টা হচ্ছে এইচএস সেকশন এবং একটা হচ্ছে হেডমাস্টার মশাই পোস্ট। বর্তমানে মাত্র আমরা 8 জন আছি, আমাকে নিয়ে মাত্র 8 জন আছি। আমি যদিও হেডমাস্টার নয়, আমি টিচার ইনচার্জ। 2021 সালের 15 ফেব্রুয়ারি থেকে আমি দায়িত্বে আছি। ব্যাপার হচ্ছে এই যে ব্যাপক টিচার ঘাটতি, তার জন্য হচ্ছে আমাদের পার্ট টাইমার রাখতে হয়। যদিও আমার স্কুলের কিছু সম্পত্তি আছে যেখান থেকে জলকরের মাধ্যমে কিছু টাকা আসে বলে হয়তো আমার পক্ষে সেটা কিছু পার্ট টাইমার রাখা সম্ভব হচ্ছে, যেটা অধিকাংশ স্কুলের পক্ষে সম্ভব না। এটা শুধু আমার স্কুল বলে না, সন্দেশখালী 1 এবং 2 অধিকাংশ এই ব্লক দুটোর অধিকাংশ স্কুলে একই সমস্যা হচ্ছে, শিক্ষকের অভাব। যেমন আমার বিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের কোনো টিচার না থাকার জন্য আমি গত 2 বছর ধরে সায়েন্সের ভর্তি বন্ধ করে দিয়েছি। ফলে দেখা যাচ্ছে সায়েন্স স্ট্রিম বা বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক, এলাকার যারা গরিব মেধাবী ছাত্র, তারা বাধ্য হয়ে আর্টস নিয়ে পড়ছে। কারণ তাদের বাইরে, এমনকি সন্দেশখালীতেও সায়েন্সটা চলছে না। ফলে তাদের সায়েন্সে পড়তে গেলে নিকটবর্তী স্কুল বলতে বসিরহাট যেতে হচ্ছে, যেটা অনেক বাবা মার পক্ষে খরচটা চালানো সম্ভব নয়। ফলে এই যে যাদের বিজ্ঞান নিয়ে পড়ার অভিজ্ঞতা ছিল, ইচ্ছা ছিল, তারা কিন্তু বাধ্য হয়ে আর্টসে পড়ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আর পরিকাঠামোগত ত্রুটি তো আছেই। মানে আমাদের যেমন শিক্ষক অভাবের জন্য একটা করে সেকশন করতে পারছি 5 to 10। আমার 12-এ 375 জন স্টুডেন্ট, আমি একসঙ্গে ক্লাস করি। এটা ক্লাস করা যায় না। 40:1 ক্লাস করার রেশিও থাকা উচিত টিচারের, সেখানে তো আমরা মাত্র 8 জন, আমার স্টুডেন্ট প্রায় 2000। পরে রেশিওটা হচ্ছে 250:1। এটা হচ্ছে সমস্যা। একটা সময় ছিল যখন গৃহশিক্ষক ছাড়াই স্কুলের পড়াশোনাতেই একজন ছাত্র ভালো রেজাল্ট করে নিজেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেত। এখন দৃশ্যটা অনেকটা বদলেছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি যেটা, এটা তো একটা আন্দোলন চলছে। আমার মনে হয় যেটা, এটা বেকারদেরকে একটা ললিপপ ঝুলিয়ে দেওয়া হচ্ছে যে টিউশন করে খাও। টিউশনটা কারো পেশা হতে পারে না। হ্যাঁ, অবশ্যই টিউশন পড়াতে, আমিও নিজে ক্লাস 12 পাস করার পর থেকে টিউশন পড়াতাম। তাতে কি হয়, চর্চাটা হয়। এবং এই যে শিক্ষকদের টিউশন পড়ানো নিষিদ্ধ, এটার ফলে যেটা হচ্ছে, এখানে কিন্তু সোকল্ড অনেক সাবজেক্টেরই টিচার নেই সেইভাবে। বেকারদের মধ্যে অনেকেই যোগ্য ছাত্র আছে, কিন্তু যারা যোগ্য ছাত্র তারা অনেকেই কিন্তু শহর অভিমুখী। যেমন এখানকার অধিকাংশ ছাত্র সোনারপুরে থাকে, তারা ওখানে বিভিন্ন চাকরি পরীক্ষা কোচিং নেয় বা টিউশন পড়ায়। ফলে সেইভাবে যোগ্য প্রাইভেট টিউটরের অভাব। এবার এটা একটা আজকালকার ফ্যাশন হয়ে গেছে। আমাদের সময় আমরা মাধ্যমিক স্তরে বড়জোর ইংলিশ এবং অঙ্কের টিউশন পড়তাম। এখন ইতিহাস, ভূগোল, বাংলা প্রত্যেক বিষয়ের টিউশন তাদের দরকার। আর আমার যেটা মনে হয়, আমি যখন 2001-এ জয়েন করি, আমার মনে আছে আমাকে নিয়ে মাত্র 3 জন আমরা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম স্কুল টিচারদের মধ্যে। ফলে যে স্কুলের টিচাররা ক্লাসে ফাঁকি দিয়ে টিউশনিতে সময় নষ্ট করে, এটা গ্রামাঞ্চলে মনে হয় সম্ভব নয়। কারণ আর একটা যেটা খুব বাজে প্রবণতা দেখা যাচ্ছে, প্রাইভেট টিউটর যারা পড়াচ্ছেন তাদের প্রতি সমস্ত সম্মান শ্রদ্ধা রেখেই বলছি, তারা স্কুলকে হ্যাম্পার করার চেষ্টা করছেন। কিরকম ব্যাপার, স্কুল টাইমে তারা টিউশন পড়াচ্ছেন। মানে আমার অভিজ্ঞতা হচ্ছে, টিফিনের সময় অনেক ছাত্রছাত্রী আসে ছুটি নিতে। কি ব্যাপার, না স্যার আমার 2টো থেকে টিউশন আছে। এটা খুব বাজে প্রবণতা। এবং এটা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী একটা মনোভাব তারা যেন পোষণ করছেন। এটা সমাজের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর। অবশ্যই গৃহশিক্ষকরা পড়ান, তাদের বেকার, তাদের জন্য জীবিকার জন্য তারা পড়াতে বাধ্য হচ্ছেন, অবশ্যই পড়ান। কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে মনে হয় এরকম বিরোধমূলক আচরণটা না করলেই ভালো হয়। এটা যারা পড়াচ্ছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে সেটা তাদের কাছে আবেদন যে স্কুল যে আওয়ার্সটা অন্তত বিকালে পড়ালে বিকাল 4টের পর আমরা টিউশনটা পড়ান, স্কুল টাইমে পড়াবেন না। শুধু তাই না, বিশেষ বিশেষ দিন 23 জানুয়ারি বা 26 জানুয়ারি যখন পতাকা উত্তোলন হবে, তারা বিশেষ করে ওই দিনগুলোতে টিউশন রাখছে। আমি যখন পতাকা উত্তোলন হবে দেখছি বিদ্যালয়ের ছাত্রের অভাব, 9:30টার পরে হয়তো ছাত্ররা আসছে।
তাদের কাছে জিজ্ঞেস করলাম কারণটা দর্শালাম যে কেন এত দেরি হচ্ছে, বলে স্যার টিউশন টিচার ছাড়েনি। এইটা খুব বাজে একটা প্রভাব আমাদের মনে হয় পড়ছে। আর গৃহশিক্ষকের উপর নির্ভরশীলতা এটা মূলত এসছে মনে হয় করোনার পিরিয়ডে, যেহেতু 2 বছর ধরে স্কুলটা বন্ধ ছিল, তখন গৃহশিক্ষকদের প্রতি তাদের একটা ভরসা, তারাই ছিল ভরসার আবাসস্থল, সেখান থেকে এটা এসছে। কিন্তু আমার মনে হয় সমস্ত সবার প্রতি সমস্ত সম্মান শ্রদ্ধা রেখে অনেকে যোগ্যতম ব্যক্তি আছেন যারা টিউশনের সঙ্গে যুক্ত, কিন্তু আমার মনে হয় এইচএস লেভেলে বা মাধ্যমিক লেভেলে যিনি বোর্ড বা কাউন্সিলের খাতাটা দেখেন, ফলে নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এটা মনে হয় একজন স্কুল টিচার ছাড়া গৃহশিক্ষকদের পক্ষে তো জানা সম্ভব নয়। কারণ খাতা দেখার যে নির্দেশাবলী সেটা একমাত্র টিচাররাই পান। ফলে এটা যেমন আমি বলি, আমি দীর্ঘদিন ধরে এইচএস এর খাতা দেখি, কোনোদিন মাধ্যমিকের খাতা আমি দেখিনি। ফলে আমি বছর 4 আগে আমি হেড এক্সামিনার হয়েছিলাম, সেখানে আমার অভিজ্ঞতা, আমি রাইটিং লেখাচ্ছি একটা, আমি আমার নিজের সাবজেক্ট ইংলিশ, সেখান থেকেই বলছি। ধরা যাক ইওর ফেভারিট সিজন, আমি খুব ভালো লিখে এলাম, কিন্তু দেখা যাচ্ছে ছাত্রটা কিন্তু 2 পাবে। তার কারণ কি, মাধ্যমিকের নিয়ম হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো দেওয়া থাকে তার এগেনস্টে একটা করে নাম্বার অ্যালট করা থাকে। ফলে ছাত্র যদি সহজ সরল সঠিক ইংলিশে ওই পয়েন্টগুলো জাস্ট টাচ করে, সে কিন্তু 9 পাবে। এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো, এগুলো কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখলে দেখা সম্ভব। আর আমি মনে করি, আমি গর্ব করে বলতে পারি, সন্দেশখালী ব্লকের মধ্যে আমার এইচএস সেকশনে যারা টিচার আছেন তারা যথেষ্ট যোগ্য, তারা যথেষ্ট ক্লাসে খুব দরদ দিয়ে পড়ান, এটা আমার ব্যক্তিগত অভিমত। ফলে কিন্তু যদি একজন ছাত্র যদি বিদ্যালয়ে উপস্থিত না হয়, ফলে তো তারা বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বুঝতে পারছে না। আমি অনেক সময় রাগ করে ছাত্রদের বলি, যেখানে পড়ছি সে দাদাদের বল তোদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিতে, কারণ তারা তাদের অনুপ্রাণিত করে বিদ্যালয়ে ক্লাস না করে টিউশন অভিমুখী হওয়ার জন্য। এটা খুব, এবং খুব মানে বলতে খারাপ লাগছে যেটা, যে যারা গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত অধিকাংশই হচ্ছে আমার ছাত্র, প্রাক্তন ছাত্র। ফলে তাদেরও আমি বুঝতে পারি বেকারত্বের জ্বালা, তারা বাধ্য হচ্ছে পড়াতে। কিন্তু তাদের কাছে আমার একটা অনুরোধ, প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ করে নয়, প্রতিষ্ঠানের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে মনে হয় একটা ভালো শিক্ষার পরিবেশ গড়ে তোলা যেতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিমত। গ্রাম অঞ্চলে একটু অর্থবিত্তবান পরিবার এবং শহর অঞ্চলের অভিভাবকদের একটা বড় অংশ ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলমুখী করছেন, অথচ এই দ্বীপাঞ্চলেই বাংলা মাধ্যমের সরকারি স্কুলে পড়ে বছরের পর বছর আইএএস, WBCS, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন অনেক ছেলে মেয়ে। এই বিষয়ে আপনার অভিমত? যুগের চাহিদা, আমার মনে হয় যেটা শহরাঞ্চলে বা আমাদের গ্রামাঞ্চল থেকে অনেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আমার যেটা মনে হয় বর্তমান যুগে তো একাডেমিক লাইনে চাকরি নেই, শিক্ষকতার যে পেশা তার কোনো নিয়োগ নেই। ফলে ক্যারিয়ারিস্টিক হতে গেলে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মানে যেটা মূলত পার্থক্য, মানে স্পোকেন যে পাওয়ারটা, স্পোকেন ইংলিশ যে ক্ষমতাটা, তাদের ইংলিশ বলার যে দক্ষতা, একজন বাংলা মিডিয়ামে পড়া ছাত্রের সঙ্গে একজন ইংলিশ মিডিয়াম পড়া ছাত্রের এই পার্থক্যটা কিন্তু আমরা পরিলক্ষিত হয়। এবং যখন একজন ছাত্র উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আইটি সেক্টরে চাকরি করে, ইংলিশ যদি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু তাদের ক্ষেত্রে ইংলিশটা মেন ল্যাঙ্গুয়েজ হয়ে পড়ে। এটা একটা বড় সমস্যা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। আর অতীতে এখান থেকে আইএস গেছে, আইপিএস হয়েছে, WBCS পাস করছে, সেটা অবশ্যই মানে মেধার কাছে সবকিছুই মনে হয় হাত, তাদের কাছে কোনো বাধা হতে পারে না। এখন যেমন আমরা বলছি চাকরি নেই, কিন্তু যারা এক্সট্রা অর্ডিনারি মেরিটের ছাত্র তাদের জন্য কিন্তু কিছু না হলে কিছু কিছু চাকরি আছে, আইএস আছে, আইপিএস আছে, যেগুলো নিয়োগ এখনো হয় নিয়মিতভাবে। আর ইংলিশ মিডিয়ামের সঙ্গে বাংলা মিডিয়ামের মূলত পার্থক্য যেটা, নিজেকে এক্সপ্রেশন পাওয়ারটা। কিন্তু আমার মনে হয়, আমি আমার নিজের সাবজেক্ট দিয়েই বলছি, একজন ইংলিশ মিডিয়ামের ধরা যাক এ ক্যাটাগরির ছাত্র আর বাংলা মিডিয়ামের এ ক্যাটাগরির ছাত্র, যারা দুজনই ভালো ছাত্র, গ্রামাটিক্যাল জ্ঞান কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রদের বেশি হয়। কারণ আমার যেটা মনে হচ্ছে ইংলিশ মিডিয়াম এইভাবেই শেখায়, আই গো হি গোজ। কেন হি গোজ হয় তারা বলতে পারবে যে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এটা বাংলা মিডিয়াম বলতে পারবে। ওদের থিওরি, ছেলেটি লিখতে লিখতে এটা শিখে যাবে যে আই গো হি গোজ হয়, তারা সঠিক ইংলিশ লিখবে। কিন্তু কেন কারণ জিজ্ঞেস করলে আমার মনে হয় বাংলা মিডিয়ামের ছেলেরা এখানে এগিয়ে থাকবে। তবে অবশ্যই যুগ পরিবর্তনশীল, উচ্চশিক্ষায় সমস্ত বই ইংলিশ ভার্সনেই বেশিরভাগ ভালো ভালো বইগুলো পাওয়া যায়। ফলে ইংরাজির ভিতটা ভালো না হলে একটা সমস্যার সৃষ্টি হয়, এটা আমি বুঝতে পারি। সেই জন্য তো আমার যেটা রাজ্য সরকারের যে মনে হয় যে এই যে বেসরকারি বিদ্যালয় বনাম সরকারি বিদ্যালয়, আমরা যদি পরিসংখ্যান দেখি, যদি ইনফ্রাস্ট্রাকচার ভালো করা যায়, দিল্লির সরকার যে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করেছে, সেখানে বেসরকারি স্কুল থেকে ছেড়ে এসে সরকারি স্কুলে ভর্তি হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও পিজি হসপিটালে যারা ডাক্তারবাবু আছেন, যারা দায়িত্বে আছেন, যদি তাদের কাছে সুযোগ পাওয়া যায়, আমরা ভর্তির সুযোগ পাই না,
কিন্তু একটা নার্সিংহোম এর তুলনায় মনে হয় পিজি হসপিটাল অনেক এগিয়ে চিকিৎসা ব্যবস্থার দিক থেকে। আমারও তাই মনে হয়। সবার প্রতি সম্মান রেখেই বলছি, যারা সরকারি বিদ্যালয়ে চাকরি পাচ্ছেন না তারাই কিন্তু বেসরকারি মাধ্যমের বিদ্যালয়গুলোতে কিন্তু পড়াচ্ছেন। ফলে সরকারি মাধ্যমের বিদ্যালয়ের শিক্ষকদের যে কোয়ালিটি নেই এটা আমি মানতে রাজি নই। অবশ্যই কোয়ালিটি আছে, কিন্তু সেই পরিকাঠামোটা তাদের দরকার। এবং আমার মনে হয় এখন তো আমাদের রেশনের দোকান হয়ে গেছে, শিক্ষাশ্রী, উচ্চশ্রী, সবুজ সাথী এইসব দিকেই ব্যস্ত। আগে যেমন একটা ইন্সপেকশনের ব্যবস্থা ছিল শিক্ষাক্ষেত্রে, আমার মনে হয় সেই ইন্সপেকশনটা খুব দরকার। এবং আমি এতগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করি, বিভিন্ন ভিসি আমাদের হয়, সেখানে কিন্তু পঠন পাঠন নিয়ে কোনো বক্তব্য থাকে না, খালি বিভিন্ন প্রকল্পগুলো যাতে সঠিকভাবে আমরা পালন করি এইগুলোই করা হয়। এগুলো সরকারকে ভাবতে হবে। একটা সময় ছিল যখন মাস্টারমশাই হেঁটে যাচ্ছেন দেখে প্রাক্তন ছাত্রছাত্রীটিও সাইকেল থেকে নেমে পায়ে হাত দিয়ে প্রণাম করত। শিক্ষকদের প্রতি ছাত্রদের সেই শ্রদ্ধা সমীহে এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে অনেকটাই ঘাটতি চোখে পড়ে। এর কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? এটা যদিও আমার অভিজ্ঞতা ভিন্ন গ্রামাঞ্চলের ক্ষেত্রে, শহরাঞ্চলের ক্ষেত্রে আমিও লক্ষ্য করেছি। আমার ওয়াইফে যেহেতু টিচার, কলেজ স্ট্রিট একটা স্কুলের বিদ্যালয়ের, দেখেছি ছাত্র পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, কোনো রকম ভাবাবেগ তার মধ্যে কাজ করে না। যেটা আমার এখানে, আমি সেই জিনিসটা এখনো পর্যন্ত সেই অতি আধুনিকতা আমার ছাত্রদের গ্রাস করতে পারিনি। আর এই যে সাইকেল থেকে নামার ব্যাপারটা, এটা হয়তো ছাত্রদের আমরা বোঝাতে পারিনি বা জানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যে একজন বয়স্ক মানুষ বা একজন শিক্ষক মহাশয়, তোমার গুরুজন হেঁটে যাচ্ছেন, তুমি সাইকেলে যাচ্ছ। আমি এখনো পর্যন্ত, আমি যখন আমার বাড়ি হচ্ছে বীরভূমের কিন্নাহার, আমি যদি কোনোদিন যখন বাড়িতে যাই, আমি যদি সাইকেলে যাচ্ছি, আমার কোনো টিচার যদি আমি দেখি, আমি কিন্তু নেমে স্যারের সঙ্গে কথা বলে তারপর সেই জায়গাটা পেরিয়ে আমি আবার সাইকেলে চাপি। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, পিতামাতার দায়িত্বের মধ্যে পড়ে। এটা ছাত্রদের দোষ না, এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদের সেই নীতি শিক্ষাটা দিতে পারিনি বলে আমার মনে হয়। এবার নীতি শিক্ষাটা শুধুমাত্র বিদ্যালয়ে দেওয়া সম্ভব না, বাড়ি থেকেও আসে। কারণ আমরা বলি যে মা হচ্ছেন প্রথম শিক্ষক আমাদের, ফলে বাড়ির পরিমণ্ডলে এই শিক্ষাগুলো দিতে হবে, সেগুলো চেষ্টা করতে হবে, এটা বলে আমার মনে হয়। তবে আমি পুরোপুরি হতাশ না, আমি এখনো আমার আস্থাশীল, ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই আবার একই রকম পথে ফিরে আসবে। এবং তবে আমার বিদ্যালয় যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, ছাত্রছাত্রীদের মধ্যে সেই ঔদ্ধত্য, সেই অতি আধুনিকতা আমি এখনো লক্ষ্য করিনি। হ্যাঁ, কিছু তো কেস থাকবেই, যেগুলো হচ্ছে বালখিল্যতা বা ছোট বয়সের দুষ্টুমি। সেটা আমরা আমাদের অতীতটা ভুলে গেলেও চলবে না। আমরা ওদের বয়সে কিছু দুষ্টুমিতে আমরা করতাম না, তারা তো ভুল করবে, তারা ছাত্র, তারা কম বয়সী, সেটাকে স্নেহের দৃষ্টিতে একটা দেখে আমার মনে হয় শুধরানো সম্ভব। তবে আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাপারে বলতে পারি, তারা এখনো অতটা বিশৃঙ্খল হয়ে পড়েনি, তারা যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ, এটা আমার অভিমত। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। একটি সৃজনশীল, মানবিক, সর্বাঙ্গীন, সুন্দর প্রজন্ম তৈরির জন্য অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি যখন প্রথম এসেছিলাম এখানে 2001 সালে, আমার মনে আছে 2002 সালে অভিভাবক সভায় অভিভাবকদের সঙ্গে সঙ্গে প্রচুর মারা এসেছিলেন, অভিভাবিকারা এসেছিলেন। এবং আমি সেখানে একটা কথা বলেছিলাম, এখানে আমাদের এলাকায় যেটা ব্যাপার, ফার্স্ট জেনারেশন লার্নার, প্রথম প্রজন্ম পড়াশুনো করছে। আমি যখন বলেছিলাম যে আপনারা একটু নজর দিন, তারা বলেছিল স্যার আমরা তো পড়াশুনো জানি না। আমরা ঠিক আছে, পড়াশুনো জানার দরকার নেই, আপনারা সন্ধ্যার পর যে সময়টা তাস খেলে বাইরে আড্ডা মেরে নষ্ট করছেন, সেই সময়টা আপনার ছেলে বা মেয়ের পাশে বসুন। কারণ এই ছাত্র বা ছাত্রী বা আপনার ছেলে বা মেয়েটা হচ্ছে আপনার শ্রেষ্ঠ সম্পদ। আপনারা ধরুন চাষ আবাদ করেন, আপনি জমিতে গিয়ে ধান চাষ করলেন, ধান চাষ করার পর আবার 6 মাস পর গিয়ে ফসল কাটতে গেলেন, আপনি কি ধানটা পাবেন? নিশ্চয়ই পাবেন না। আপনাকে কি করতে হবে, যে পোকা লাগছে কিনা, পোকা দমনের জন্য বীজ দিতে হবে, টাইম টু টাইম জল দিতে হবে, সার ইউরিয়া প্রয়োগ করতে হবে, এগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনারা ধান চাষের ব্যাপারে যত্নবান হচ্ছেন, তাহলে আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আপনার ছেলে বা মেয়েটি, ফলে তাদের প্রতি যত্নবান হওয়া দরকার। তার জন্য আপনাকে যে শিক্ষায় শিক্ষিত হতে সেটা কোনো ব্যাপার না, আপনি কি পড়ছে সেটা লক্ষ্য করুন। কারণ আমার মনে আছে, আমি মামার বাড়িতে মানুষ, আমার দিদিমা ক্লাস 4 পর্যন্ত পাস করেছিলেন। আমার প্রথম শিক্ষা কিন্তু দিদিমার হাতে। দিদিমা যখন ওই মুড়ি ভাজার চাল নাড়তেন, আমাদেরকে অঙ্ক দিয়ে বসিয়ে দিতেন। বা আমরা যখন দূরে বসে পড়তাম, আমাদের বলতো চেঁচিয়ে পড়, কি পড়ছিস শুনবো। ফলে আমার মনে হয় সেই জায়গাটায় আমাদের ফিরে যেতে হবে। এবং আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাড়িতে সেই পরিবেশটা সৃষ্টি করুন। কারণ একটা বাচ্চা শেখে বাড়ি থেকে, প্রথম শিক্ষাটা বাড়ি থেকে হয়। যেমন আমি প্রথমে এসে একটা কথা শুনেছিলাম, আমার খুব অদ্ভুত লেগেছিল। এখানে শিক্ষক মহাশয় কথাটা খুব বেশি ব্যবহার হয় না, গার্জেনরা যেটা বলেন মাস্টার পণ্ডিত।
মানে এটা আমার মনে হচ্ছিল ঠিক সঠিক সম্মাননা অর্থে বলা হয় না বোধহয়। মাস্টার পণ্ডিত, পণ্ডিত অর্থে আমরা তো অনেক সময় ব্যঙ্গ করে বলি পণ্ডিত, ফলে আমার মনে হয়েছিল মাস্টার পণ্ডিত বোধহয় ব্যঙ্গ করে বলা হচ্ছে কিনা জানি না। তাই আমি বলবো যে আপনারা সেই পরিবেশটা সৃষ্টি করুন যাতে ছাত্রছাত্রী আপনাদের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরও সেই সম্মানটা দেয়, সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং তার প্রথম বীজটা কিন্তু বাড়িতে বুনতে হবে। এটা অভিভাবকের দায়িত্ব নিতে হবে। এবং আমরা পড়াশোনা জানি না এটা বলে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না, তাদেরকে দায়িত্ব, কারণ বিদ্যালয়ে একটা ছাত্র থাকে 6 ঘন্টা বা 7 ঘন্টা, বাকি 18 ঘন্টা কিন্তু বাড়িতে থাকছে, ফলে সেই সময়টাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।